আসসালামু আলাইকুম, আমি আসিফ। আজকে আলোচনা করব এইচপিএলসি নিয়ে, যেটার ফুল মিনিং হচ্ছে হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। তো ওয়ার্ডটা শুনে বোঝা যাচ্ছে যে এই ক্রোমাটোগ্রাফিতে আমরা হাই প্রেসার ইউজ করব। আর এমনিতে ওভারঅল বাদবাকি যে প্রসিডিউর বা সেপারেশন টেকনিক, সেটা অলমোস্ট আগের যে ক্রোমাটোগ্রাফির টেকনিক্সগুলো ছিল ওটার সাথে অনেকটাই সেম। তো আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলি। এই হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এটা বেশ অ্যাডভান্স একটা ক্রোমাটোগ্রাফি টেকনিক। আমরা আগের যে ক্রোমাটোগ্রাফি টেকনিকগুলো ইউজ করছিলাম, সেটা পেপার ক্রোমাটোগ্রাফি ছিল, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ছিল, ওগুলো দিয়ে কম্পাউন্ডগুলোকে আমরা শুধু সেপারেট করছিলাম। কিন্তু এই এইচপিএলসি ইউজ করে আমরা সেপারেশনের পাশাপাশি সেই কম্পাউন্ডটাকে আইডেন্টিফাইও করতে পারবো অ্যান্ড কোয়ান্টিফাইও করতে পারবো। দ্যাট মিনস এটা কোন ধরনের কম্পাউন্ড, তারপরে কতটুকু সেপারেট হয়েছে, এগুলো আমরা মেজার করতে পারবো। আর এই দুইটা জিনিস করার জন্য একটা এক্সট্রা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে স্পেকট্রোস্কোপি। অ্যান্ড আমি ফার্স্টেই বলছিলাম যে এই ক্রোমাটোগ্রাফিতে হাই প্রেশার ইউজ করা হয়, সেটা কিন্তু আপ টু 4000 অ্যাটমসফিয়ার, যেটা কিন্তু অনেক পরিমাণের, অনেক বেশি। দ্যাট মিনস এখানে তো আগের মতো করে এরকম অটোমেটিক সেপারেশন প্রসেসও হয় না, আবার এরকম একটা ছিল না যে গ্র্যাভিটি ইউজ করে নিচের দিকে সেপারেশন হবে, এইগুলোর কোনো কিছু নাই। এখানে আমাকে একটা হাই ফোর্সের প্রেশার অ্যাপ্লাই করতে হবে এই ক্রোমাটোগ্রাফিতে। এখন যদি প্রিন্সিপালে আসি, প্রিন্সিপালটা সেম টু সেম আগের ক্রোমাটোগ্রাফির মতো। এখানেও দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে স্টেশনারি ফেজ থাকবে, একটা মোবাইল ফেজ থাকবে। তো যেই সব কম্পাউন্ডসগুলো স্টেশনারি ফেজের সাথে বেশি ইন্টারাকশন করবে তারা মানে কম মুভ করবে, আর যারা হচ্ছে মোবাইল ফেজের সাথে বেশি মানে স্ট্রংলি ইন্টারেক্ট করবে তারা হচ্ছে খুব বেশি পরিমাণে মুভ করবে। একদম সেম টু সেম আগের ভিডিওতে এই কথাগুলো অনেকবার বলা হয়েছে। আমরা একটু রিডিং পড়ি, এখানে কি বলা হয়েছে যে দ্য মোবাইল ফেজ ইজ দ্য লিকুইড ফেজ, এটা আমরা জানি। আর মলিকিউলস দ্যাট ইন্টারেক্ট স্ট্রংলি উইথ দ্য স্টেশনারি ফেজ, যেটা এখানে ব্লু কম্পাউন্ড বলা হয়েছে, উইল মুভ স্লোলি থ্রু দ্য কলাম। দ্যাট মিনস ও এখানেই থেকে যেতে যাবে, ও বেশি মুভ করতে চাবে না। while the molecules that interact less strongly will move rapidly through the column. less strongly means ও বলছে এখানে কার সঙ্গে, স্টেশনারি ফেজের সঙ্গে। তো যে স্টেশনারি ফেজের সঙ্গে কম বা লেস ইন্টারাকশন করবে, তার মানে কি ও মুভিং যেটা আছে মোবাইল ফেজ, ওর সঙ্গে ভালো, ওর সঙ্গে আরো বেশি পরিমাণে ইন্টারাকশন করবে, সো ও মোবাইল ফেজের সঙ্গে মুভ করতে চাইবে। একদম সেম টু সেম আগের যে ক্রোমাটোগ্রাফিগুলো ছিল, একদম সেম টু সেম ওইটার মতোই। ডিফারেন্স হচ্ছে এই জায়গাতে যখন আমরা ইনস্ট্রুমেন্টেশনে আসবো। যেহেতু আমি বললাম যে এইচপিএলসি এটা অনেক অ্যাডভান্স একটা টেকনোলজি, সো অবভিয়াসলি এখানে অনেক পরিমাণের ইনস্ট্রুমেন্টস বা অনেক হিউজ একটা ইনস্ট্রুমেন্ট থাকবে, যেখানে অনেক ছোট ছোট পার্ট থাকবে, রাইট? সো ফার্স্টে যদি আমরা দেখি, এখানে মোস্ট প্রবাবলি 8টা বা 9টা ইনস্ট্রুমেন্ট আছে এইচপিএলসির। তো ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে মোবাইল ফেজ বা সলভেন্ট রিজার্ভার। রিজার্ভার বলতে আমরা বুঝাচ্ছি কি, এটা কি বলে, যেটা হচ্ছে জিনিসপত্র রিজার্ভ করে রাখে, তাই না, স্টোর করে রাখে, তাকেই তো রিজার্ভার বলে। সো সলভেন্ট রিজার্ভারের কাজটা কি? সলভেন্ট রিজার্ভারের কাজ হচ্ছে যে আমরা যে সলভেন্ট ইউজ করি, ওয়ার্ডটা শুনেই তো বোঝা যাচ্ছে যে সলভেন্টটা ইউজ করি, দ্যাট মিনস যে মোবাইল ফেজটা ইউজ করি, এটাকে হচ্ছে স্টোর করে রাখে। আর একটা বিষয়, এই সলভেন্টটা আলটিমেটলি যায় হচ্ছে পাম্পে। পাম্পটা আমরা একটু পরে জানবো। ও পাম্পে পাঠায় দেয়। এই পাম্পে পাঠানোর জন্য একটা টিউব ওরা ইউজ করে, সেই টিউবটা তৈরি হয় টেফলন দিয়ে, আর এই টিউবের নাম হচ্ছে ইনলেট লাইন দিয়ে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এরপর আসতেছে ডিগ্যাসার। ডিগ্যাসারই হওয়ার কথা উচ্চারণটা। তো ডিগ্যাসার হচ্ছে, আমরা আগে যে ক্রোমাটোগ্রাফি পড়ছিলাম, তো সেখানে কিন্তু এটা বলছিলাম যে ভিতরে কোনো রকম বাবলস থাকা যাবে না। বাবলস থাকলে কি করতে হয়, এই পুরা টিউবটা ট্যাপ ট্যাপ করতে হয় যাতে করে বাবলস গুলো চলে যায়। ডিগ্যাসার আমরা ইউজ করি এই বাবল গুলাকে মুভ করার জন্য। মানে ইউ ক্যান ইমাজিন যে এটা আসলেই কতটা অ্যাডভান্স টেকনোলজি, যে আমরা আগের যে ক্রোমাটোগ্রাফিগুলো ছিল সেগুলা বাবল মুভ করার জন্য আমরা জাস্ট ওটাকে ট্যাপ করছি হাত দিয়ে, বাট এখন বাবল মুভ করার জন্য এই এইচপিএলসি তে আলাদা করে একটা ইনস্ট্রুমেন্টই ইউজ করা হচ্ছে। সো বোঝাই যাচ্ছে যেটা কিন্তু বেশ ভালোই অ্যাডভান্সড লেভেলের একটা ক্রোমাটোগ্রাফি মেশিন। তো এখানে আমরা কিছু মেথড ইউজ করি, যেমন পার্জিং, অ্যাসপাইরেশন, সনিফিকেশন। পার্জিং হচ্ছে ইনার্ট গ্যাস অ্যাপ্লাই করা। ইনার্ট গ্যাসগুলো আছে না, নিয়ন, আর্গন, এই গ্যাসগুলো অ্যাপ্লাই করে এই গ্যাস বাবলসকে রিমুভ করা হয়। অ্যাসপাইরেশন হচ্ছে একটা ভ্যাকুয়াম সাকশন ইউজ করে গ্যাস বাবলস রিমুভ করা হয়। সনিফিকেশন হচ্ছে আলট্রাসনিক ওয়েভ, যেটা আলট্রাসনিক, সে আলট্রাসনিক ওয়েভ ইউজ করে এই গ্যাস বাবলসগুলোকে মুভ করে দেওয়া হয়। গ্যাস বাবলস থাকলে কিন্তু সেপারেশন টেকনিক্সটা ভালো হবে না। এবার আমরা সেই পাম্পে আসি, যে পাম্পটাই যে সলভেন্ট রিজার্ভারের সাথে কানেক্টেড ছিল।
পাম্পের কাজটা কি, এই যে মোবাইল ফেজটা মানে এই সলভেন্টটাকেই হচ্ছে কলামের মধ্যে, যে কলামের মধ্যে ক্রোমাটোগ্রাফির যে প্রসেসটা হয়, সেপারেশন যে প্রসেসটা হয়, সেই কলামের মধ্যে এন্টার করে দেওয়া, এটাই। এখানে ওরা একটা স্পেসিফিক স্পিড মেনটেন করে, একটা রেট মেনটেন করে, যেটা হচ্ছে 1 to 2 ml/minute। এই রেঞ্জে হচ্ছে ওরা এই পাম্পটা আর কি, পাম্পটা এই লিকুইডটাকে বা ওই সলভেন্টটাকে ও ফ্লো করে। আর এখানেও কিন্তু প্রেসার অ্যাপ্লাই করা হয়, প্রেসার রেঞ্জটা হচ্ছে 400 to 9000 psi। এটা কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের একটা একটা প্রেসার। আর লাস্ট লাইনটা যদি একটু দেখি, যে আ পাম্প ক্যান ডেলিভার আ কনস্ট্যান্ট মোবাইল ফেজ কম্পোজিশন, যেটাকে ইসোক্রেটিক বলতেছি, অ্যান্ড অ্যান ইনক্রিজিং মোবাইল ফেজ কম্পোজিশন গ্রেডিয়েন্ট বলতেছি। এইটা হচ্ছে প্রথমত তুমি যখন সলভেন্টটা দিবা, তো তুমি চাইলে সলভেন্টটা সেম কম্পোজিশনে রাখতে পারো, সেম, সেটা কম্পোজিশন সেম বা সেম ধরনের সলভেন্ট। আর দ্বিতীয়ত তুমি চাইলে এই সলভেন্টটা একটু পরপর চেঞ্জ করতে পারো। তুমি ফার্স্টে একটু মডারেট মডারেট কনসেন্ট্রেশনের দিলা, এরপর একটু বেশি কনসেন্ট্রেশনের দিলা, এরপর আরেকটু বেশি কনসেন্ট্রেশন ওয়ালা সলভেন্ট দিলা। বিষয়টা এরকম, বিষয়টা মনে হয় লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে এরকম ছিল, যে ফার্স্টে যে সলভেন্টটা তুমি দিচ্ছ সেই সলভেন্টের পোলারিটি সেম, কিন্তু পরবর্তীতে তুমি যে সলভেন্টটা দিচ্ছ বা মাল্টিপল সলভেন্ট দিচ্ছ, যে স্যাম্পলগুলা মাল্টিপল পোলারিটি বিলং করে, একটার পোলারিটি কম, আরেকটার একটু মোটামুটি বেশি, আরেকটার অনেক বেশি। সো এইটাই, যে পাম্পের তো কাজ হচ্ছে সলভেন্টটাকে পাস করা। সে চাইলে সিঙ্গেল সলভেন্ট বা সিঙ্গেল কনসেন্ট্রেশন, সেম কনসেন্ট্রেশন সলভেন্টও পাস করতে পারে, আবার চাইলে ও ডিফারেন্ট কম্পোজিশনের সলভেন্টটাও পাস করতে পারে। দেন আমরা আসি ইনজেক্টর। ইনজেক্টর হচ্ছে যে স্যাম্পলটা, সেই স্যাম্পলটাকে হচ্ছে ইনজেক্ট করে কলামের মধ্যে, দ্যাটস ইট। ও সম্ভবত একটা স্পিড মেনটেন করে, এখানে আছে কিনা পোস্ট মানে মোবাইল ফেস্ট নাই, তবে একটা স্যাম্পলের যে ভলিউম সেটা লিখে দিচ্ছে, সেটা হচ্ছে 5 থেকে 20 মাইক্রোলিটার। ভালো করে মনে রাখো, মাইক্রোলিটার, নট ml, ইটস মাইক্রোলিটার। আর এই ইনজেকশন প্রসেসটা ম্যানুয়ালিও করা যায়, অটোমেটিক্যালিও করা যায়। গার্ড কলাম হচ্ছে এই ওভারঅল প্রসেসটা যাতে কন্টামিনেটেড না হয় বা ড্যামেজ না হয়, সেক্ষেত্রে একটা প্রোটেকশন প্রোভাইড করে। আর কলাম, যেটা কলামকে কিন্তু বলা হচ্ছে এই এইচপিএলসির একটা মেইন পার্ট, যেটা এখানে লেখা আছে যে কলাম ইজ দ্য হার্ট অফ দ্য এইচপিএলসি। কেন? কারণ হচ্ছে এই যে সেপারেশন প্রসেসটা হচ্ছে, এই সেপারেশন প্রসেসটাই হয় অ্যাকচুয়ালি কলামের মধ্যে। এখানে কলামের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন এটা লেন্থ দেওয়া আছে 10 to 30 সেন্টিমিটার, তারপর ইনার ডায়ামিটার দেওয়া আছে 4 to 10 মিলিমিটার। এখানে ওডিএস থাকে, ওডিএস বা সিলিকা পার্টিকেল থাকে। এগুলা কি ছিল মনে আছে? এগুলো হচ্ছে স্টেশনারি ফেজ ছিল। তার মানে এই কলামটাতে স্টেশনারি ফেজ থাকে এবং এই সেপারেশন প্রসেসটা অ্যাকচুয়ালি এখান থেকেই হয়। সো এর জন্য এইটাকে বলা হচ্ছে, এই কলামটাকে বলা হচ্ছে দ্য মেইন কোর অফ এইচপিএলসি। ওকে, এই যে অ্যাজ ইট ইজ রেসপন্সিবল ফর দ্য সেপারেশন অফ দ্য স্যাম্পলস কম্পোনেন্টস। কারণ কি? কারণ এখানে স্টেশনারি ফেজ থাকে। স্টেশনারি ফেজে কি ইউজ করা হয়? ওডিএস ইউজ করা হয় অথবা সিলিকা পার্টিকেলস ইউজ করা হয়। তো এইচপিএলসি কলামের এখানে দুইটা টাইপ দেওয়া আছে, একটা হচ্ছে রিজার্ভ ফেজ, একটা হচ্ছে নর্মাল ফেজ। খুবই সিম্পল। রিজার্ভ ফেজ কোনটা? যেখানে নন পোলার স্টেশনারি ফেজটা ইউজ করা হয়। আর নর্মাল ফেজ এইচপিএলসি কলাম কোনটা? যেখানে পোলার স্টেশনারি ফেজ ইউজ করা হয়। তাহলে পোলার স্টেশনারি ফেজ কোনটা? সিলিকা জেল। নন পোলার কোনটা? ওডিএস। এটা একটু মনে রাখতে হবে। এখানে আবার কোন ধরনের মোবাইল ফেজ ইউজ করা হয় সেটাও দেওয়া হয়েছে। তাহলে কি, তাহলে যদি নন পোলার স্টেশনারি ফেজ ইউজ করা হয় তখন কি হবে? নন পোলার যে কম্পাউন্ডগুলো আছে তারা এখানে ওর সঙ্গে ইন্টারাকশন করে থেকে যাবে, মানে কম ডিস্টেন্স কভার করবে। আর যদি পোলার হয় তাহলে পোলার কম্পাউন্ড হলে পোলার স্টেশনারি ফেজের সঙ্গে ও ইন্টারাকশন করে কম ডিস্টেন্স কভার করবে, ওর স্প্রেডিংটা কম হবে। আর লাস্টলি হচ্ছে ডিটেক্টরস। ডিটেক্টরস মিন্স এই যে এতক্ষণ ইলিউশন হয়েছে, সেপারেশন হয়েছে, এটাকেই ডিটেক্ট করে। আর এগুলা ডিটেক্ট করার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউজ করা হয়, ইউভি লাইট ইউজ করা হয়। ইউভি লাইট যেমন এখানে দেওয়া আছে যে 190 to 600 ন্যানোমিটারের যারা রেঞ্জে আছে, যে ইউভি লাইটটা অ্যাবজর্ব করবে এই রেঞ্জে, তারা কি হবে? সেই সাবস্টেন্সগুলো হ্যাভিং ওয়ান অর মোর ডাবল বন্ডস অর সাবস্টেন্স হ্যাভিং আনশেয়ার্ড ইলেকট্রনস। তো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন রেঞ্জ দেখে আমরা বুঝতে পারি যেটা আসলে কি ধরনের কম্পাউন্ড। লাস্টলি হচ্ছে রেকর্ডার। এই রেকর্ডারটা অ্যাকচুয়ালি ডিটেক্টরের সাথে কানেক্ট করা থাকে। ও যখন ডিটেক্ট করে, সেপারেশনটা যখন ডিটেক্ট করে, তখন একটা রেসপন্স তৈরি করে রেকর্ডারের মাধ্যমে। আর ও যে টাইম ভার্সেস কনসেন্ট্রেশন একটা গ্রাফ তৈরি করে, যেটাকে আমরা কি বলছিলাম? ক্রোমাটোগ্রাম। এই ক্রোমাটোগ্রাম এটা আমরা পিসিতে বা মনিটরে, কম্পিউটারে এটা আমরা দেখতে পারি। এই ছিল হচ্ছে এই এইচপিএলসির যে ইনস্ট্রুমেন্টস সেটা। লাস্টে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এইচপিএলসি মেথড। খুবই ইজি। আইসোক্রেটিক ইলিউশন একটা আর গ্রেডিয়েন্ট ইলিউশন একটা। আইসোক্রেটিক ইলিউশনে কি হয়? যে মোবাইল ফেজ বা যে সলভেন্টটা আমরা ইউজ করি সেই সলভেন্টটার কম্পোজিশন সেম হয়, মানে কনস্ট্যান্ট থাকে। মোবাইল ফেজের কনসেন্ট্রেশন সেটা কি থাকে? একদম কনস্ট্যান্ট থাকে, আনচেঞ্জড।
একটু আগে তো হচ্ছে এটা নিয়ে বলছিলাম। আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি হয়, আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের যে মোবাইল ফেজ বা সলভেন্ট সেটা আমরা ইউজ করি। আমরা এই ফিগারটা দেখি, এখানে কনস্ট্যান্ট আর ডিফারেন্ট টাইপস অফ কনসেন্ট্রেশনের সলভেন্ট কেন ইউজ করা হইতেছে সেটা আমরা এই ফিগারটা দেখলে বুঝবো। তো ফিগারটায় আমরা ফার্স্টে দেখতে পারতেছি যে এই গ্রাফে কনস্ট্যান্ট সলভেন্ট ইউজ করা হয়েছে আইসোক্রেটিক, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এখানে কি হয়েছে 60% এসিএন ইউজ করা হয়েছে, অ্যাসিনোনাইট্রাইল যেটাকে বলতেছে 3 ml পার মিনিটে। তো আমরা দেখি যে এখানে একটা দুইটা তিনটা টোটাল 7টা কম্পাউন্ড সেপারেট হয়েছে, কিন্তু দেখো এইটার তো ঠিক সুন্দর মতো বোঝা যাচ্ছে এটা বেশ ভালোই লম্বা হয়েছে, কিন্তু এইগুলা কিন্তু বেশি দূর সেপারেট হয় নাই। তো এগুলাকে কিন্তু আইডেন্টিফাই করা কঠিন। কিন্তু আমরা যদি এখানে দেখি, গ্রেডিয়েন্টে দেখি, এখানে 50 to 100% এসিএন ইউজ করা হয়েছে, মানে ডিফারেন্ট টাইপসের কম্পোজিশনের এসিএনটা সলভেন্টটা ইউজ করা হয়েছে। আমরা এখানে দেখতে পারতেছি যে বেশ সবগুলাই দেখতে টল আছে, টল মানে লম্বা। তো বিষয়টা হচ্ছে কি, যখন এই যে কম্পাউন্ডগুলোর যে সেপারেশন এগুলো যদি টল হয়, তারপর হচ্ছে ন্যারো হয়, ন্যারো, তো এইগুলা হচ্ছে মানে এদেরকে আইডেন্টিফাই করা খুব বেটার, আইডেন্টিফাই করা এদেরকে বেটার। ওকে, যদি ন্যারো হয়, টল হয়, এদেরকে সেপারেশন হওয়ার পর এদেরকে যে আমি আইডেন্টিফাই করব, কোয়ান্টিফাই করব, এই জিনিসটা করা ইজি। কিন্তু এই যে এই টাইপগুলা আইডেন্টিফাই করা খুবই টাফ। ইভেন এইগুলা খালি চোখে দেখাও যায় না, অনেক সময় এগুলা ঠিক মতো আইডেন্টিফাই করা যায় না, যদি আমরা যদি বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টও ইউজ করি, তারপরে এটা আলটিমেট ভালো রেজাল্টটা দেখায় না আর কি। এইগুলার আবার রেজাল্টটা খুব ভালো দেখায়। তো এই হচ্ছে, এর জন্যই আমরা এখানে বলা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ কম্পোজিশনের সলভেন্ট ইউজ করা হয়েছে। অ্যাপ্লিকেশন অফ এইচপিএলসি এটা পড়লে বুঝবা, এখানে বোঝানোর মতো কিছু নাই। সো বলতে গেলে ক্রোমাটোগ্রাফি শেষ। আমি ফার্স্টে তো ভাবছিলাম যে অনেক কঠিন, না জানি কি, বাট না, আলটিমেটলি আমি বুঝছি যে ক্রোমাটোগ্রাফি খুব বেশি হার্ড না। কিছু জিনিস মনে রাখতে হয়, কিন্তু বেসিক যে টেকনিক, সেই টেকনিকটা কিন্তু সব ক্রোমাটোগ্রাফিতেই সেম। সো হিয়ার ইজ দ্য এন্ড অফ দ্য ক্রোমাটোগ্রাফি। থ্যাংক ইউ।